বাংলাদেশের 13তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। মা বাবার মতো জীবনের প্রথম নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে সংসদে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান। আগের তারেক রহমান সাহেব আর এখনকার তারেক রহমান সাহেব এক না। উনি কিন্তু উনার পিতার আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের এবং মাতা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে উনাদের আদর্শটা নিয়ে আসছেন। আমরা ইতিমধ্যে দেখেছি খুবই লজ্জাজনকভাবে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী তিনি সরাসরি একটা কেন্দ্রে দাঁড়িয়ে ভোট গণনা দেখছেন। পরবর্তীতে আমরা খোঁজে জানতে পেরেছি যে সেই কেন্দ্রে মির্জা আব্বাস বিপুল ভোটে পিছিয়ে থাকায় সেখানে তিনি 7বার ভোট কাউন্ট করিয়েছেন। তিনি সেখানে উপস্থিত থেকে 7বার ভোট কাউন্ট করিয়েছেন যাতে মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করা যায়। কিংবা মির্জা আব্বাস তাকে ভোটের মাঠে হারালেও সংসদের দরজা থেকে তাকে আটকাতে পারেননি, কারণ গতকালের নির্বাচনে শুধু এমপি নির্বাচনই হয়নি, হয়েছে সেই ঐতিহাসিক গণভোট নির্বাচন। আর আবুল কালাম আজাদ, যিনি হচ্ছেন জুলাইয়ের খুনি, যিনি হচ্ছে রাস্তায় হত্যা করেছে, বিএনপির রুবেলকে হত্যা করেছে, ইয়াসিনকে হত্যা করেছে, সাব্বিরকে হত্যা করেছে, এমপি হওয়ার জন্য তাদের আশ্রয় নিচ্ছে এমপি হওয়ার জন্য। বিরোধী দলবিহীন গণতন্ত্রের সরকার চলতে পারে না। বিরোধী দল পার্ট অ্যান্ড পার্সেল। হ্যাঁ, বিরোধী দল সরকার ছায়া সরকার, তারা সমালোচনা করবে, তবে হ্যাঁ ষড়যন্ত্র করবে না, রাষ্ট্রকে কোঅপারেট করবে, সংসদে তীব্র সমালোচনা হবে। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে একটি শক্তিশালী বিরোধী দল থাকা এবং একজন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে। বিজয়ী দল তারা রাষ্ট্র পরিচালনা করবে এবং বিরোধী দল তাদের গঠনমূলক সমালোচনা করে তারা যে ভুলগুলো করে সেই ভুলগুলো ধরিয়ে দেবে জনগণের সামনে। সালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তো দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল নিউজে চলে যাব। তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ভোটে জিতেই জামাতের বিরুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিমিট ক্রস করা বক্তব্য দিয়েছেন। আমরা এর প্রতিবাদ করব। কি ভেবেছিলেন আপনারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, দেশের মালিক হয়ে গেছেন? নেভার। আপনার সরকার জামাত বিরোধী দল। বিরোধী দলবিহীন গণতন্ত্রের সরকার চলতে পারে না। বিরোধী দল পার্ট অ্যান্ড পার্সেল। হ্যাঁ, বিরোধী দল সরকার ছায়া সরকার, তারা সমালোচনা করবে, তবে হ্যাঁ ষড়যন্ত্র করবে না, রাষ্ট্রকে কোঅপারেট করবে, সংসদে তীব্র সমালোচনা হবে, প্রয়োজনে ভিভিড কর্মসূচি হবে রাজপথে, কিন্তু কোনো ষড়যন্ত্র হবে না। রাষ্ট্রকে কোঅপারেট করতে হবে রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য। দেখেন, আমরা সবাই মিলে যদি রাষ্ট্রকে কোঅপারেট না করি তাহলে কখনো সেই দেশ এগিয়ে যাবে না। ক্ষমতায় যারাই আসুক, অলওয়েজ আমাদের রাষ্ট্রকে কোঅপারেট করতে হবে, রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করতে হবে। জামাত শিবির ভাইদেরকে বলবো, ক্ষমতায় বিএনপি এসেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, তারেক রহমানের প্রতি আনুগত্য, রাষ্ট্রের প্রতি আনুগত্য। তারেক রহমান আজকে থেকে জামাতেরও মাননীয় প্রধানমন্ত্রী। তারেক রহমান শুধু বিএনপির প্রধানমন্ত্রী, জামাতেরও প্রধানমন্ত্রী, এবং অন্যান্য যারা মন্ত্রী আছেন তারাও মাননীয় মন্ত্রী। এটা রাষ্ট্রের প্রতি আনুগত্য। আবার তারা ভুল করলে সমালোচনা করা যাবে, এটা আমাদের অধিকার। কিন্তু অতীতে যারা অহংকারী আচরণ করেছে, অতীতে যারা বেপরোয়া হয়ে উঠেছে, ভিন্ন মতকে সম্মান না করেছে, ফ্যাসিবাদী হয়ে উঠেছে, তাদের করুণ পরিণতি হয়েছে এই জমিনে। আওয়ামী লীগের মতো অত শক্তিশালী বিএনপি আপনাদেরকে 100 বছর ক্ষমতা দিলে হতে পারবেন না। আপনারা কত বছর কি সুন্দরভাবে চালাতে পারেন আমরা দেখবো, আমরা কোঅপারেট করবো। উল্টাপাল্টা করলে কিন্তু 12টা বেজে যাবে। তবে আমি শুরুতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটা হুঁশিয়ারি দিতে চাই। আপনার মধ্যে কিন্তু ওবায়দুল কাদেরের লক্ষণ দেখতে পাচ্ছি। আপনি মাননীয় এমপি, আপনি নিশ্চিত মাননীয় মন্ত্রী। মাননীয় বললাম, মন্ত্রীদেরকে অনেক মাননীয় বলে বিরক্ত না। আমি হাসিনাকেও বলতাম, এখনো বলবো। হাসিনা বলে ওবায়দুল কাদেরকেও মাননীয় মন্ত্রী বলতাম, এবং এই উপদেষ্টাদেরকেও বলতাম মাননীয় উপদেষ্টা। এটা রাষ্ট্রের প্রতি সুনাগরিক হিসাবে আমাদের দায়বদ্ধতা। আবার যখন সমালোচনার জায়গা আসবে তখন এটা আমাদের অধিকার। এই অধিকার আমরা আদায় করবো, কড়াই ঘন্টা হিসাব করবো। এখন জামাত ইসলামী সংসদে একটা শক্তিশালী বিরোধী দল, নিকট অতীতের সবথেকে শক্তিশালী বিরোধী দল জামাত ইসলামী। আপনি অতীতের পার্লামেন্ট গুলো খুঁজেন, বিরোধী দল কয়টা আসন পেত? 35টা, 37টা, 53টা। কিন্তু এবার জামাত বিরোধী দল হয়েছে 80+ আসন নিয়ে। 80+ আসন নিয়ে বিরোধী দল, এর মানে বাংলাদেশের ইতিহাসে অন্যতম প্রভাবশালী, 91 পর অন্যতম শক্তিশালী বিরোধী দল। 91 পার্লামেন্টের বিরোধী দল ছিল ইউনিক, সেরকম হলে হয়তো ভালো হতো। কিন্তু এবারকার জামাত শক্তিশালী বিরোধী দল। এই বিরোধী দলকে, বিরোধী দল, গণতন্ত্রের বিরোধী দলের যে মর্যাদা, এটাকে আপনাকে দিতে হবে। আপনি উল্টোপাল্টা আচরণ করতে পারেন না, কথাবার্তা ঠিক করে বলবেন এখন থেকে, নইলে তারেক রহমানই কিনা আপনাকে সাইডলাইনে পাঠিয়ে দেয়, বলা যায় না। কারণ তারেক রহমান যদি দেখেন যে আপনার ওবায়দুল কাদের মার্কা কথাবার্তার কারণে অবস্থা খারাপ না। দর্শক, মির্জা ফখরুলের একটা বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে এসেছে, উগ্রবাদী জামাতের উত্থানের পেছনে আওয়ামী লীগ দায়ী। উগ্রবাদী জামাত মানে এটা কেমন ফাজলামি? জামাত উগ্রবাদী? জামাত ইসলামী সবচেয়ে নিরীহ, জামাত ইসলামী শান্তির পক্ষে, জামাত ইসলামী গণতান্ত্রিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তি, তারা কখনো উগ্রবাদী না। উগ্রবাদীরা কি গণতান্ত্রিক নির্বাচন করে? আরে ভাই, উগ্রবাদী আচরণ করেছেন তো আপনারা দেখেছেন, এই জাতি কি করেছেন, নিজেরা নিজেদেরকে কতজনকে হত্যা করেছেন, ওইটা উগ্রবাদীটা না? আর জামাতের হাতে কেউ নিহত হয়েছে দেখাতে পারবেন? জামাতকে হত্যা করেছে, আপনি উগ্রবাদী বলেন কি? যারা মানুষ হত্যা করে তাদের চাইতে উগ্রবাদী কি হয়? বিএনপি যদি সৎ, তারেক রহমান যদি চান যে না দেশটা ভালো থাকুক, নির্বাচনের আগে অনেকে অনেক কিছু করেছেন, বলেছেন,
আমরা বলেছি, আপনারা বলেছেন, জাস্ট ফরগেট ইট। সামনে যদি তারেক রহমান সত্যিকার অর্থে আমাদের সবার সহযোগিতা নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে বিএনপি কে যে হত্যা করেছে 232+ এদেরকে ধরেন, এদের বিচার করেন, কাউকে ছাড় দিয়ে না। যত চান্দাবাজি হয়েছে সবাইকে ধরেন, তারপর দেশটা এগিয়ে নিয়ে যান। আপনার তারেক রহমান, আপনি আপনার বাবার মতো সম্মান পাবেন যদি আপনি দুর্নীতি এবং চান্দাবাজির বিরুদ্ধে সত্যিকার অর্থে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে পারেন। জাস্ট স্টার্ট। আমরা আপনাকে অ্যাপ্রিশিয়েট করবো। আপনি ক্ষমতা এসেই চান্দাবাজি এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। আপনি জীবনে অনেক কিছু করেছেন, হয়েছে। এখন বাকি সময়টা, বয়স 60 বছর হয়েছে, এখন জিয়াউর রহমানের নীতি অবলম্বন করে দেশটাকে একটা সত্যিকার বাংলাদেশ করেন। আমরা দোয়া করবো এবং সহযোগিতা করবো। কিন্তু ক্ষমতা আসার সাথে সাথে সরকার গঠনের আগেই উগ্রবাদী জামাত উগ্রবাদীকে নির্বাচন করে, এটা কেমন কথা? উগ্রবাদী জামাত, তাদের উত্থান, মানে আওয়ামী লীগের মতো গণহত্যাকারী ফেসিস্ট, এটা তাদের কাছে ভালো ছিল। বিএনপি ঘরে ঘুমাতে দেয়নি, গরু ঘরে কচু খাতে ঘুমাতে হয়েছে, এটা ভালো ছিল নাকি? তারা উগ্রবাদী না, উগ্রবাদী জামাত। দেখেন, বিএনপির জন্য একটা কথা বলি, যদি বিএনপি আওয়ামী লীগকে ডেকে আনে তারা ভুল করবে। তাহলে 5 বছর পর থেকে আবার আওয়ামী লীগই ক্ষমতা আসবে, তখন আবার তাদেরকে ধান খেতে ঘুমাতে হবে এবং 24,000 কোটি প্রতিশোধ বিএনপির উপর নিবে। জামাত অলওয়েজ নির্যাতিত, কিন্তু মূল সমস্যাটা হবে বিএনপির, এবং বিএনপি আওয়ামী লীগের হাতে বিএনপির পতন হবে যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনে। অথবা আওয়ামী লীগকে আসতে দেওয়াটা উচিত হবে না। জামাতকে উন্নত দেশে যেরকম বিরোধী দলের মর্যাদা দেয়, বিরোধী দল হিসেবে, গণতান্ত্রিক প্রতিযোগী হিসেবে সম্মান করেন, আপনাদের জন্য ভালো হবে তারেক রহমান জিয়াউর রহমানের মতো দেশটাকে চালাতে পারবে। তারেক রহমানের অতীতের যে কলঙ্ক সব মুছে যাবে, সব জনগণ ক্ষমা করে দিবে, আমরা ক্ষমা করে দিব। জাস্ট ক্ষমতা এসে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেন, আর এই ভিন্ন মতের প্রতি যদি কোনো 1 বিন্দু পরিমাণ আঘাত করার চেষ্টা করেন, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। মির্জা ফখরুলের কথাবার্তা দেখে অবস্থা ভালো মনে হয় না। জামাতকে এভাবে উগ্রবাদী জামাতের উত্থান, মানে আওয়ামী লীগ ভালো ছিল, উগ্রবাদীদের উত্থান, তাহলে কি জামাতকে আওয়ামী লীগের মতো জঙ্গি ট্যাগ দিয়ে ধরবেন? জামাতের উপর নির্যাতন করবেন উগ্রবাদী ট্যাগ দিয়ে? না, এই গুপ্ত অনেক কিছু বলেছেন, জামাতও বলেছে আপনাকে, আপনারা বলেছেন। এটা নির্বাচনের পর ভুল আর উচ্চারণ করেন না। দেশ পুনর্গঠনের কাজ করেন, আমরা পরামর্শ দিই, আমরা কথা বলবো। জামাত পালায় না, সবার পালানোর ইতিহাসে জামাত পালায় না। আমরা সরকারকে কোঅপারেট করবো। আপনারা দেখবেন যে সরকারের মঞ্চে এমপিদের সাথে আমরা বসবো, আমি বসবো, কথা বলবো, আমরা সমালোচনা করবো এবং তাদের সাথে বসবো, সহযোগিতা করার জন্যই বসবো। আমরা চাই মানুষ ভালো থাকুক, হয়রানি মুক্ত একটা সুন্দর বাংলাদেশ হোক, মানুষ তার অধিকার ফিরে পাক। কিন্তু এইসব কথা বললে তো আপনি নিজেই বিপদে পড়বেন 2 দিন পর। আপনি দেশের 30% জনগণের সমর্থন পায়, 30% প্রায় সমর্থন পায় একটি দলকে আপনি উগ্রবাদ বলেন, এটা কেমন কথা? আর মানুষ বাস্তবে জামাতকে ভোট দিয়েছে আরো বেশি, কিন্তু ফলাফল মেকানিজম করে কমিয়ে দেওয়া হয়েছে। যাই হোক না কেন, আপনি তাদেরকে উগ্রবাদী বলতে পারেন, এটা গণতান্ত্রিক ভাষা হতে পারে না। আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম। এটা সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ, তারেক রহমানকে আমরা জিয়াউর রহমানের মতো দেখতে চাই। এই জায়গায় এটা একটা হোঁচট। এটা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে, তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 এই নির্বাচনে যে অভূতপূর্ব ফলাফল করেছে, সেই ফলাফলের জন্য তারা 5 বছরের জন্য নতুন সরকার গঠন করতে যাচ্ছে। আমরা জাতীয়তাবাদী দলকে অভিনন্দন জানাচ্ছি জনাব তারেক রহমানকে। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে একটি শক্তিশালী বিরোধী দল থাকা এবং একজন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে। বিজয়ী দল তারা রাষ্ট্র পরিচালনা করবে এবং বিরোধী দল তাদের গঠনমূলক সমালোচনা করে তারা যে ভুলগুলো করে সেই ভুলগুলো ধরিয়ে দেবে, জনগণের সামনে সেগুলো উপস্থাপন করবে, এবং পরবর্তী নির্বাচনে জনগণ যদি শাসক দলের ওই ভুলগুলোর কারণে নাখোশ হয়ে আবার বিরোধী দলকে ক্ষমতায় নিয়ে আসে, তাহলে আবার তারা শাসক দল হবে এবং শাসক দল বিরোধী দল হবে। এটি হয়ে আসছিল দীর্ঘদিন ধরে। মাঝখানে যদিও লম্বা একটা সময় শেখ হাসিনা এই পরিবেশটা ধ্বংস করে দিয়ে গিয়েছিল, যার কারণে বাংলাদেশের মানুষকে প্রচন্ড সাপারার হতে হয়েছে। বাংলাদেশের মানুষ 17 বছর একটা ফ্যাসিস্টের জাতাকলে পিষ্ট হয়ে তাদের জীবন নাভিশ্বাস উঠে গিয়েছিল। আমরা আশা করব জনাব তারেক রহমানের হাত ধরে যে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, তারা যেন এই বিষয়টি মাথায় রাখে। অপরদিকে জামাত ইসলামের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা কি কারণে হেরেছেন সেটি পরিষ্কার, আপনাদের দুর্বলতা কোথায় সেটিও আপনারা জানেন। আমরা বারবার সোশ্যাল মিডিয়ায় কাজ করার কারণে আপনাদেরকে ধরিয়ে দিয়েছি যে এই জায়গায় আপনারা কাজ করবেন, কিন্তু সেই জায়গাগুলোতে আপনাদের প্রচন্ড ব্যর্থতা ছিল, দুর্বলতা ছিল। সর্বোপরি 2026 সালে জামাত ইসলাম শাসন ক্ষমতায় চলে যাবে এরকম প্রিপারেশন আসলে তাদের ছিল না। এটা আমি আমার বেশ কয়েকটা ভিডিওতেও বলেছি, তাদের এই প্রস্তুতি ছিল না। এমনকি আজ থেকে প্রায় 4-5 মাস আগেও জামাত ইসলাম ভাবতো যে তারা বিরোধী দলেই যাবে। তো হঠাৎ করে 4-5 মাসের প্রস্তুতিতে তো আসলে শাসক দলে যাওয়া যায় না। তারপরেও তারা এগিয়েছে, যথেষ্ট আসন সংখ্যা পেয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী বিএনপি 210, জামাত ইসলাম 71, এনসিপি 6, এরকম সব মিলে হয়তো 210 ফিক্সড। এটা তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। এখানে 11 দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনা হয়েছে। বেশ কিছু অভিযোগের সপক্ষে তারা ডকুমেন্টস উপস্থাপন করেছে এবং নির্বাচন কমিশনেও তারা এখন যাওয়ার ঘোষণা দিয়েছে। নির্বাচন কমিশন যদি তাদের এই সমস্ত ডকুমেন্টস গুলো দেখার পরে কোনো সিদ্ধান্ত না দিতে পারে, সন্তোষজনক জবাব না দিতে পারে, তাহলে জামাত ইসলামের পক্ষ থেকে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে, তারা আন্দোলনে নামবে।
হ্যাঁ, বিরোধী দল হিসেবে আন্দোলনে তো আপনি যাবেনই, অবশ্যই আন্দোলন আপনাকে করতেই হবে। অনিয়ম এগুলোর বিরুদ্ধে তো আন্দোলন করতেই হবে। তবে আমার কাছে মনে হয় ফলাফল মেনে নেবার মানসিকতা থাকতে হবে প্রত্যেকেরই। এরা সবচেয়ে এখানে ভালো নজির উপস্থাপন করেছেন শিশির মনির। সর্বপ্রথম তিনিই কিন্তু ঘোষণা দিয়েছেন ফেসবুক পোস্টে, এবং তার যিনি বিজয়ী প্রার্থী ধানের শীষের প্রার্থীকে তিনি অভিনন্দন জানিয়েছে। এই যে কালচার, এই কালচারটা থাকা ভালো। আর জামাত ইসলাম এখন নির্বাচন কমিশনে যেতে চাচ্ছে, তারা তাদের পক্ষের ডকুমেন্টস গুলো অবশ্যই নির্বাচন কমিশনে জমা দেবে, সেগুলো উপস্থাপন করবে। তবে ফলাফল মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, এবং বিএনপিকে সহযোগিতা করে আগামী পরবর্তী নির্বাচন পর্যন্ত নিজেদেরকে প্রস্তুত করার জন্য আহ্বান থাকবে জামাত ইসলামের প্রতি। আন্দোলন করলে তো অনেক কিছুতেই করা যায়, ভবিষ্যতে আরো অনেক ইস্যু আসবে, সেগুলোতে জামাত ইসলাম আন্দোলন করবে। এবং এই যে বিভিন্ন অনিয়ম, কারচুপি, এই অভিযোগগুলো নির্বাচন কমিশনে দিয়ে রাখতে হবে, এবং এটি মানুষের ভিতরে জারি রাখতে হবে, যেন মানুষ এটি নিয়ে কথা বলতে পারে। তবে বিএনপিকে সহযোগিতা করতে হবে, ফলাফল মেনে নিতে হবে। এটি হচ্ছে আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। এবং জামাতের আমির তিনি কিন্তু বলেছেন যে আমরা বিরোধী দলে গেলেও আমরা এই করবো, অর্থাৎ বিরোধী দলে যাওয়ার কিন্তু প্রস্তুতি জামাত ইসলামের আছে, ছিল এবং আছে। অপরদিকে জাতীয়তাবাদী দল বিএনপির কিন্তু বিরোধী দলে যাওয়ার কোনো প্রিপারেশন ছিল না, তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে এটি তাদের সেই প্রস্তুতি ছিল, এবং সেইভাবেই মিডিয়া আমরা দেখেছি, মিডিয়া তাদেরকে সহযোগিতা করেছে। কিছু অনিয়ম উঠে এসেছে, যে জামাত ইসলামের পেজে একরকম দেখানো হচ্ছে, তারপরে সোশ্যাল মিডিয়ায় একরকম দেখানো হচ্ছে, মেইন স্ট্রিমের মিডিয়াগুলোতে তার বিপরীত চিত্র দেখা যাচ্ছিল। তো তখন থেকেই আমরা বুঝতে পারছিলাম যে কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে। সুতরাং অভিযোগগুলো দায়ের করে এর সত্যতা যদি আপনারা প্রমাণ করতে পারেন, কোন কোন কেন্দ্রে অনিয়ম হয়েছে, কোথায় কোথায় কারচুপি হয়েছে, কোথায় কোথায় ইলেকশন ম্যানিপুলেট করা হয়েছে, কোথায় কোথায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, ফল আটকে গেছে কোথায় কোথায়, এগুলো আপনারা মানুষের সামনে নিয়ে আসেন, জনগণের সামনে নিয়ে আসেন, নিয়ে সেগুলো নিয়ে কথা বলতে থাকুন। আর তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল সরকার গঠন করুক। তারেক রহমানের কাছে আমাদের যে আশাটা থাকবে, যে চাওয়াটা থাকবে, এটি আমরা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি। শেখ হাসিনাকে বিরোধিতা করার মূল জায়গাটা ছিল কিন্তু সে স্বৈরাচার হয়ে উঠেছিল, ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। সে দুর্নীতি রোধ করতে পারে নাই, অর্থ পাচার রোধ করতে পারে নাই, তারপরে নাগরিক সমাজের উপরে, বিরোধী মতের উপরে দমন পীড়ন, এটা সে পুরো মাত্রায় চালিয়েছে। আমরা নতুন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। বিশেষ করে তারেক রহমান তিনি তো বারবার বলেছেন যে তিনি দুর্নীতি কমিয়ে আনার চেষ্টা করবেন, চাঁদাবাজিটা কমিয়ে আনার চেষ্টা করবেন। আমরা আপনার কাছে বেশি কিছু চাই না, মাত্র 3টা জিনিস চাই। আপনি জুলাই সনদটা বাস্তবায়ন করবেন। এখানে হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়েছে, আমরা শুনেছি বেসরকারি ভাবেই হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তো এই জুলাই সনদটা বাস্তবায়ন করবেন দয়া করে। আর চাঁদাবাজিটা আল্লাহর ওয়াস্তে যদি পারেন, এইখানে সবচেয়ে বেশি নজর দিবেন। এইটা কিন্তু মানুষকে সবচেয়ে বেশি ক্ষুব্ধ করেছে। চাঁদাবাজিটা 0 পর্যায়ে নামিয়ে আনবেন। আর এই যে অফিস আদালতে ঘুষ ছাড়া যে ফাইল নড়ে না, একটা ফাইলও নড়ে না, এইখানে আপনাকে একটু নজর দিতে হবে। এইখানে যদি আপনি নজর দেন, তাহলে আপনার সরকার ভালো করবে এবং ভালোভাবে চলবে। না হলে শেখ হাসিনাকে যারা ফাংশন করতে দেয় নাই, শেখ হাসিনাকে যারা অজনপ্রিয় করে তুলেছিল, তারাই কিন্তু এখনো রয়ে গেছে। দুর্নীতির মাত্রাটা কমিয়ে আনবেন, যেন বিশ্ব দরবারে বাংলাদেশ আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন না হতে হয়। আর এদেশের মানুষের ভিতরে যে জিনিসটি সবচেয়ে বেশি মনোকষ্টের কারণ হয়েছে, ভারত এই দেশের উপরে ক্রমাগতভাবে নগ্ন হস্তক্ষেপ করেছে। তারা শেখ হাসিনাকে এখানে এমন ভাবে ছেদ করেছিল যে বিএনপিকে সবচাইতে, মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা এখান থেকে মাইনাস করতে চেয়েছিল, এবং তার পরিণতি তো আপনি দেখেছেন, আপনারা সবাই দেখেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে জেলখানার প্রকোষ্ঠে তাকে রেখে তাকে ক্রমান্বয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এবং আমাদের সবচেয়ে ভালো লাগতো যদি আজকে এই প্রধানমন্ত্রীর আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বসে থাকতে পারতেন, বসে যেতে পারতেন, তাহলে এটি আমরা সবচেয়ে বেশি খুশি হতাম। নাসিরউদ্দিন পাটোয়ারি ঠিকই সংসদে যাচ্ছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। মির্জা আব্বাস তাকে ভোটের মাঠে হারালেও সংসদের দরজা থেকে তাকে আটকাতে পারেননি। কারণ গতকালের নির্বাচনে শুধু এমপি নির্বাচনই হয়নি, হয়েছে সেই ঐতিহাসিক গণভোট নির্বাচন। আর এই গণভোটে দেশের মানুষ হ্যাঁকে জয়যুক্ত করেছে। জুলাই সনদের এই হ্যাঁ জয়ের ফলে বাংলাদেশের সংবিধানে যুক্ত হয়েছে উচ্চকক্ষ বা আপার হাউস। আর এই উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেমের মাধ্যমে এনসিপি থেকে এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রথমেই ঢাকা 8 আসনের ব্যাটেলফিল্ডের দিকে একটু তাকানো যাক। মির্জা আব্বাস এই এলাকার মুকুটহীন সম্রাট হিসেবে পরিচিত ছিলেন। তার ছিল হাজার হাজার কোটি টাকা এবং দশকের পর দশক ধরে তৈরি করা ভোট ব্যাংক। তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, যার সম্বল ছিল শুধুই সাহস আর তারুণ্য। বিশ্লেষকরা ভেবেছিলেন আব্বাস অন্তত 20 থেকে 30 হাজার ভোটের ব্যবধানে জিতে যাবেন, কিন্তু ফলাফল দেখে বিএনপির হাইকমান্ডেরও কপালে ভাঁজ পড়েছে। মাত্র 3 থেকে 4 হাজার ভোট। এটি কোনো পরাজয় নয়, এটি নাসিরের জন্য এক বিশাল মোরাল ভিক্টরি বা নৈতিক বিজয়।
মতিঝিল, শাহজাহানপুর আর পল্টনের মতো এলাকায় যেখানে বিএনপির একচ্ছত্র আধিপত্য, সেখানে নাসির উদ্দিন যেভাবে নেক টু নেক ফাইট দিয়েছেন তা প্রমাণ করে তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষ বিকল্পকে খুঁজতে চেয়েছে। তবে এই আসনে শেষ পর্যন্ত মির্জা আব্বাস তার গৌরবকে সমুন্নত রেখেছেন। নাসির উদ্দিনের সংসদে যাওয়ার পথটি তৈরি করে দিয়েছে গতকালের গণভোট। জুলাই সনদে স্পষ্ট বলা ছিল সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, নিম্নকক্ষে থাকবে 300 আসন এবং উচ্চকক্ষে থাকবে 100 আসন। নিম্নকক্ষে সরাসরি ভোটে জিততে হয়, যা পেশি শক্তি আর টাকার খেলা, কিন্তু উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হয় রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত মোট ভোটের অনুপাতে। অর্থাৎ সারা দেশে এনসিপি যদি 5% ভোট পেয়ে থাকে, তাহলে এই টোটাল 100 আসনের মধ্যে এনসিপির 5 জন যাবে উচ্চকক্ষে। এই অনুপাতের ভিত্তিতে এবার এনসিপি উচ্চকক্ষে বেশ কয়েকটি আসন পেতে যাচ্ছে। আর এনসিপির শীর্ষ নেতা এবং জুলাই বিপ্লবের আইকন হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারি সেই তালিকার 1 নম্বরে আছেন। সুতরাং নিম্নকক্ষে থাকবেন মির্জা আব্বাস, কিন্তু উচ্চকক্ষে থাকতে যাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি। অর্থাৎ বাংলাদেশের মানুষ আবারও নাসির উদ্দিন পাটোয়ারির বজ্রকণ্ঠ শুনতে যাচ্ছে। উচ্চকক্ষ মূলত আইন পর্যালোকের ভূমিকা পালন করবে। নিম্নপক্ষে নির্বাচিত এমপিরা এলাকার উন্নয়ন বা স্থানীয় সমস্যা নিয়ে ব্যস্ত থাকলেও উচ্চকক্ষের সদস্যদের কাজ হবে রাষ্ট্রের নীতি নির্ধারণ বা পলিসি মেকিং। এখানেই নাসির উদ্দিন পাটোয়ারির আসল কারিশমা দেখা যাবে। তিনি শুধু একজন এমপি হিসেবেই যাচ্ছেন না, তিনি যাচ্ছেন জুলাই বিপ্লবের মস্তিষ্ক হিসেবে। তো দর্শক, ভিডিওটি দেখলেন, দেখে কি জানলেন, কি বুঝলেন, আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে একটা শেয়ার করে দিয়ে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।